নমস্কার, 7 আমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার আমরা চলে এসেছি সরাসরি আলিমুদ্দিন স্ট্রিটের যে ছবিটা, আপনারা ভেতরের ছবি সরাসরি সম্প্রচার দেখেছেন, কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটের বাইরের ছবিটা কেমন কিছুক্ষণ আগেই আমরা তুলে ধরেছিলাম, আবার তুলে ধরেছি। একেবারে দীনেশ মজুমদার ভবন পর্যন্ত লম্বা লাইন পৌঁছে গিয়েছে। সাধারণ মানুষ সহ বামপন্থী কর্মী সমর্থকরা তো রয়েইছে, ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকেরা তো রয়েছে, আপামর রাজ্যবাসী বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদের প্রিয় নেতা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে আপনারা এই মুহূর্তে এজেসি বোস রোডের ছবিটা দেখতে পাচ্ছেন। লম্বা লাইন বিভিন্নভাবে এঁকে বেঁকে গিয়েছে। এই যে এজেসি বোস রোডের মেইন রাস্তা, তার কিন্তু একটা দিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই দিকের লেনটা কিন্তু বন্ধ করে দেওয়া রয়েছে। আপনারা এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিট, এদিকটা সরাসরি আলিমুদ্দিন স্ট্রিটে যেখানে মরদেহ শায়িত রয়েছে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের, সেখান থেকে কিন্তু আমরা টানা ছবিটা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লাইন, বিভিন্ন বয়সী মানুষজন উপস্থিত হয়েছেন একবার তাকে শেষ দেখা দেখবার জন্য। কারোর হাতে একটি গোলাপ ফুল, তো কারোর হাতে বিশাল ফুলের মালা। আপনারা সকলেই জানেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:20 পাম এভিনিউয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। গত বছরও ঠিক এই সময়টা তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু এবছর আর শেষ রক্ষা হলো না। এবং এই মুহূর্তে আজ এনআরএস হাসপাতালে তার দেহ দান করা হবে। চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য তার দেহটি চলে যাবে আর কিছুক্ষণ পরেই এনআরএস হাসপাতালে। তার আগে আলিমুদ্দিন স্ট্রিটের পাশাপাশি এরপর তার দেহ নিয়ে আসা হবে দীনেশ মজুমদার ভবনে। আপনারা সকলেই জানেন যে বামফ্রন্ট সরকারের রাজ্যে শাসন শুরু হয়েছিল 1977 সালে। সে সময় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী হয়েছিলেন, তখন তিনি তরুণ বুদ্ধদেব ভট্টাচার্য আজীবন কট্টর বামপন্থী মতাদর্শে বিশ্বাসী হলেও সাহিত্য এবং সংস্কৃতি কিন্তু তার রক্তের সঙ্গে মিশেছিল। সাহিত্য সংস্কৃতির চর্চা তিনি আজীবন করে গিয়েছেন। এখানেই হয়তো সকলের সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের একটা পার্থক্য ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছত্রছায়াতেই বুদ্ধদেব ভট্টাচার্য কাজ করেছেন, কাজ শিখেছেন, এবং তার ছত্রছায়াতেই রাজনৈতিক অভিজ্ঞতা, কর্মকাণ্ড চলেছে তার। আপনারা দেখতে পাচ্ছেন এই এজেসি বোস রোডের একটা লেন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয়। কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, অন্যান্য রাজ্য থেকেও প্রচুর মানুষ, প্রচুর কর্মী সমর্থকরা, বামপন্থী কর্মী সমর্থকরা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। আমরা আলিমুদ্দিন স্ট্রিট থেকে ধীরে ধীরে এদিকে এগিয়ে এসেছি, যেখানে ডিওয়াইএফআইয়ের দপ্তর, সেখানে আর কিছুক্ষণ পরেই বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে আসা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধন করেছেন একেবারে যুব ফেডারেশন, যাতে সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়। আমরা কথা বলবো এই যুব নেতাদের সাথে, যুব সমর্থকদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধন করেছেন তারা, আমরা একটু কথা বলবো। আচ্ছা, এই মানববন্ধন করেছো তোমরা, কিছুক্ষণ পরেই মরদেহ এখানে নিয়ে আসা হবে, সে কারণেই তো? হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মারা গেছেন, এবং অবশ্যই একজন সৎ মুখ্যমন্ত্রী
যার কোনো আর এর বদলে আর কাউকে আমরা ভাবতেও পারি না কখনো। এবং বর্তমানে আমাদের যে মুখ্যমন্ত্রীকে দেখছি, এখন এতটা অরাজকতায় আমাদের দেশ, আমাদের রাজ্য ভরে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম মানুষকে ইভেন গান স্যালুটের তো প্রয়োজন নেই, শত কোটি লাল সালাম। তিনি সবসময় রয়েছেন এবং তার আদর্শতে আমরা যে এতগুলো ছাত্র যুব এসেছি, কালো মাথার ভিড় হয়েছে, তারা সেইভাবে স্বপ্ন দেখবার চেষ্টা করব, এই কথা বুদ্ধবাবু লাল সালাম। একেবারে কালো মাথার ভিড় হয়েছে, কোথাও কি মনে হচ্ছে যে এই সাদা মাথাটাকে হারিয়ে অপূরণীয় ক্ষতি হয়ে গেল? না, একদমই ক্ষতি হলো না। নতুন প্রজন্ম যদি না আসে তাহলে কি করে হবে? নতুন প্রজন্মকে আসতে দিতে হবে। আজকে বুদ্ধবাবু তিনি যে অবস্থা থেকে ছাত্র রাজনীতি করেন এবং তারপর ধীরে ধীরে উঠে আসেন, তো সেরকম অবস্থায় আমাদের ছাত্রদেরকেও আনতে হবে, তাই না? সেটারই তো চেষ্টা চলছে এখন। আম্রপালি মুখার্জি। আপনারা দেখতে পাচ্ছেন যে এজেসি বোস রোডের একটা লেন কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল ব্যবস্থা, যাতে সুশৃঙ্খলভাবে পুরো কর্মকাণ্ড সম্পন্ন হয়। আপনারা সকলেই জানেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল 8:20 80 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তার পাম এভিনিউর বাসভবনে বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম হয়েছিল 1944 সালের 1 মার্চ। বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতায় জন্ম হলেও বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বপুরুষের আদি বাড়ি বাংলাদেশে ছিল, এমনটাই জানা যায়। স্কুল জীবনে তিনি ছিলেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের ছাত্র। পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজে বাংলায় অনার্স নিয়ে বিএ পাশ করেন তিনি এবং শিক্ষক হিসেবে একটি সরকারি স্কুলেও যোগদান করেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা সকলেই এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন কখন তাদের দপ্তরে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে আসা হবে। ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং আজ সেই প্রতিষ্ঠাতাকে হারিয়ে চোখের জলে বিদায় জানাচ্ছেন আপামর রাজ্যবাসী, বামপন্থী কর্মী সমর্থকেরা তো বটেই, এবং এই মুহূর্তে তারা মানববন্ধন করেছেন এজেসি বোস রোডে। সেই ছবিটা আমরা তুলে ধরছি। বেহালা, যা আমাদের বড় আবেগের চিরবিদায়ের সুর, সেই বেহালা বাজানো হচ্ছে। আমাদের প্রজন্মের নেতা, আমাদের ইতিহাসবোধ, মূল্যবোধ, চেতনা তৈরি করার নেতা, আমাদের প্রজন্মের কাছে অভিভাবক হওয়ার মতো দিন, অভিভাবক হারা হওয়ার মতো দিন। এবং আমি জানি না এই লস কোনো দিন পূরণ হবে কিনা। বাংলার শেষ জননেতা, যাকে কোনো দিন নিজের ছবির নিচে সততার প্রতীক লিখতে হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বললাম সৃজন ভট্টাচার্যের সাথে। সময় এসেছে বিদায় জানাবার, হাজার হাজার যাচ্ছে চোখ শক্তি নিয়ে স্বপ্ন দেখান। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে ডিওয়াইএফআই কর্মী সমর্থক নেতাদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। আজ ভারাক্রান্ত হৃদয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সকলেই। আপনারা জানেন যে আজ প্রথমে বিধানসভা ভবন, তারপরে আলিমুদ্দিন স্ট্রিট, তারপরে ডিওয়াইএফআই এর দপ্তরে নিয়ে আসা হবে। এই মুহূর্তে আমরা সেইখানেই দাঁড়িয়ে রয়েছি এবং সরাসরি আপনারা এজেসি বোস রোডের ছবিটা দেখছেন। এটা আর মনে হচ্ছে না যে শহর কলকাতার রাজপথ। একেবারে বামপন্থী কর্মী সমর্থক, ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের
পতাকা এবং তাদের সকলেই তাদের নেতাকে, তাদের প্রিয় নেতাকে, তাদের পূর্বসূরিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে তিনি বিএ পাশ করার পর শিক্ষক হিসেবে একটি সরকারি স্কুলেও কিছুদিন শিক্ষকতা করেন। আর 1966 সালে সিপিএম দলে প্রাথমিক সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নিয়মিতভাবে অংশগ্রহণ করেছিলেন খাদ্য আন্দোলনে। শুধু খাদ্য আন্দোলনই নয়, দলের অন্যান্য কর্মসূচিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। দলের যুব শাখা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের রাজ্য সম্পাদক ছিলেন। কমিউনিস্ট মতাদর্শে যাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সিপিএম নেতা প্রমোদ দাশগুপ্ত। তাদের সান্নিধ্যে এসে রাজনীতির পাঠ পেয়েছিলেন তিনি। আর এই মুহূর্তে 1944 সাল থেকে 2024 80 বছরের গোটা জীবনে রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চা থেকে শুরু করে সংস্কৃতি চর্চা প্রতিদিন প্রতি মুহূর্তে তার সঙ্গী ছিল। রাজনীতির পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একটু যেও না এদিকে, এখান থেকে এখান থেকে এখান থেকে এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। বিশাল ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন ডিওয়াইএফআই সমর্থকেরা। সেই সঙ্গে বেহালায় বাজছে বিষাদের সুর। আমরা পেয়ে গেছি ইতিমধ্যে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের সাথে। কলতান দা, আজকের অনুভূতিটা? এই অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যখন বড় হচ্ছি, পড়াশোনা শেষ করছি, কাজের খোঁজ করছি, সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু, যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা এই পশ্চিমবাংলায় নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাব। আমাদের কাজের জন্য মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর যেতে হবে না। এই যে একটা গোটা প্রজন্মকে এই স্বপ্নটা দেখানো, এই আশাবাদের সঞ্চার করা যে নিজের এলাকাতেই কাজ হবে, মাথা উঁচু করে কাজ হবে, কারুর কাছে পায়ে ধরে হতে দিয়ে টাকা দিয়ে কাজ পেতে হবে না, এই স্বপ্ন এবং এই অধিকারের লড়াইটা বুদ্ধবাবু শিখিয়েছিলেন আমাদের। সেই অল্প বয়সের জীবনে আমরা যা দেখেছি সেটা শুধু একা বুদ্ধবাবুর যন্ত্রণা তো নয়, গোটা পশ্চিমবাংলার বেকার ছেলেমেয়েদের কাজ না পাওয়ার যন্ত্রণা। ফলে যে স্বপ্নটা উনি আমাদেরকে দেখিয়েছিলেন, সেই স্বপ্নের উড়ান চলতে থাকবে, সেই আবেগ থাকবে, তার দেখানো পথেই আমরা এগোবো। অপূরণীয় ক্ষতি তো বটেই। এই রকম বড় করে ভাবতে পারা, একটা গোটা প্রজন্মকে নতুন স্বপ্ন দেখাতে পারা, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার মতো করে যে ভাবনা, এইটা সবাই পারে না। বুদ্ধবাবু সেটা পারতেন। বাকিরা তার যতই খারাপ কথা ভালো কথা যাই বলুন, ওনার মতো করে ভাবনার ক্ষমতা, একটা প্রজন্মের ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা, পশ্চিমবাংলার খোলনলচে বদলে দেওয়া, এটা ওনার মতো করে কেউ ভাবতে পারে। তো বটেই, আমাদের পার্টির অন্যতম নেতা, আমাদের অভিভাবক, তিনি চলে গেলেন। এবং এ তো শুধু আমাদের বামপন্থীদের, আমাদের পার্টির লস নয়, পশ্চিমবাংলার সাধারণ মানুষের লস। আমরা আশা করব যে স্বপ্ন উনি দেখেছিলেন যে পশ্চিমবাংলার শিক্ষিত বেকাররা পশ্চিমবাংলাতেই চাকরি পাবে, সেই স্বপ্ন নিয়েই আমরা সামনের দিনের লড়াই করব এবং সেই লড়াইতে মানুষ আমাদের সঙ্গ দেবে। বুদ্ধদেব ভট্টাচার্যর স্বপ্ন সিউলের কারখানা, সিউলের কারখানা তো আর ওনার পরিবারের কেউ চাকরি পেত না, শুধু সিপিএম পার্টির লোকও চাকরি পেত না, পেত পশ্চিমবাংলার সাধারণ শিক্ষিত বেকার, যারা আজকে চাকরির খোঁজে কেউ বম্বে, কেউ দিল্লি, কেউ ব্যাঙ্গালোরে ছুটছে। এই বাংলার ছেলেমেয়েরা এই বাংলাতেই চাকরি করবে, এই স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিলেন।
আর সেই স্বপ্নকে সামনে রেখেই আমাদের লড়াই চলবে। সময় বারবার উঠে আসছে, মানে এটাই কি পরবর্তী প্রজন্মের প্রথম টার্গেট? শুধু সিঙ্গুর টার্গেট নয়, সুন্দরভাবে কম বয়সী ছেলে মেয়েদের কাউকে না ধরে নিজেদের মেধার ভিত্তিতে ভালো কর্মসংস্থান, এটা একটা অন্যতম দাবি তো বটেই। শিক্ষিত ছেলেমেয়েরা পশ্চিমবাংলায় পড়াশুনো করেছে, কেন তাদের ব্যাঙ্গালোর ছুটতে হবে চাকরি করতে? কেন তাদের দিল্লি ছুটতে হবে চাকরি করতে? কেন তাদের অন্য কোনো রাজ্যে যেতে হবে? এই রাজ্যেই তো করতে পারে। সেক্টর 5 হয়েছিল তো, তাহলে সেক্টর 5 করে যদি অন্য রাজ্যের ছেলে মেয়েদেরকে আমরা চাকরি দিতে পারি, তাহলে কেন এরকম একটা আমরা ভাবনা ভাববো না? যে ভাবনা বুদ্ধদেব ভট্টাচার্য ভেবেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। পিতৃ সম নেতাকে হারিয়ে কতটা ক্ষতি হলো? ক্ষতি তো হলোই, অভিভাবক হারালাম আমরা সব। জানেন যে বামপন্থ মন্ত্রিসভার দ্বিতীয়বারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন 1987 সালে তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী হিসেবে। এরপর 1993 সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও ফের তাকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হয়। 1996 সালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বয়সজনিত কারণের জন্য 1999 সালে উপমুখ্যমন্ত্রী হিসেবে দলের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর 2000 সালের 6 নভেম্বর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এ রাজ্যের। তিনি ছিলেন রাজ্যের 7ম মুখ্যমন্ত্রী। আর আজ সেই 7ম মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন, যার মরদেহ আর কিছুক্ষণ পরেই নিয়ে আসা হবে ডিওয়াইএফআই দপ্তরে এবং সেখান থেকে ধীরে ধীরে এনআরএসে নিয়ে যাওয়া হবে, কারণ তিনি চিকিৎসা বিজ্ঞানের সেবায় তার দেহ দান করে গিয়েছেন। আমরা তুলে ধরলাম এই সরাসরি এজেসি রোড আলিবর্দী স্ট্রিট দীনেশ মজুমদার ভবনের ছবিটা। আপনারা দেখলেন যে গোটা রাস্তা জুড়ে, শহরে কলকাতার রাজপথ জুড়ে আজ শুধুমাত্র তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভারাক্রান্ত হৃদয়ে অগণিত মানুষ, ডিওয়াইএফআই কর্মী সমর্থক, বামপন্থী নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন। আজ কিন্তু একটা যুগের অবসান হলো, তেমনটাই জানাচ্ছেন। অভিভাবকহীন হলেন, অপূরণীয় ক্ষতি হলো গোটা রাজ্যবাসী। দেখতে থাকুন 7 নিউজ। পরবর্তীতে আরও আমরা খবরের আপডেট ধারাবাহিকভাবে সম্প্রচার করব শুধুমাত্র 7 নিউজের পর্দায়। এই মুহূর্তে লাইভ এখানেই শেষ করছি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।